মহাবিপদে পড়ে গেছে সমন্বয়করা। এবার বেগে বসেছেন বিএনপি, কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সত্যি সত্যি যদি এরকম হয়েই যায়, তো আপনি ভাবেন যে সমন্বয়কদের আসলে কি পরিণতি হবে? না, স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা, আসলে কি তাই? এখনো পুলিশ মারছে, এখনো পুলিশ লাঠি পেটা করছে, জল কামান ব্যবহার করছে। এরকম ঘটনাগুলো বারংবার দেখা যাচ্ছে। আজকেও পাহাড়ি ছাত্রদের বেধড়ক পিটিয়েছে পুলিশ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়করা মহাবিপদে পড়ে গেছে। সমন্বয়কদের গণধোলাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ বিএনপি এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন, বিএনপি বেঁকে বসেছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সমন্বয়করা মহাবিপদে পড়ে গেছে, যে কোনো সময় তারা দেশ ছেড়ে পর্যন্ত চলে যেতে পারেন। তো দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়াবো না। বিএনপি হঠাৎ করে কেন বেঁকে বসলো, সমন্বয়কদের উপর কেন ক্ষিপ্ত হলো হঠাৎ করে তারেক রহমান? দর্শক মণ্ডলী, যে কোনো সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাবেন। এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছেন। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সত্যি সত্যি যদি এরকম হয়েই যায়, তো আপনি ভাবেন যে সমন্বয়কদের আসলে কি পরিণতি হবে? না, খারাপ অংশের পরিণতি বলতেছি না, তাদের যে আশা আকাঙ্ক্ষা, দিনরাত এ টিম বি টিম সি টিম মিলে তারা যেইভাবে বিষয়টার পিছনে উঠে পড়ে লেগেছে, তাদের সারা দেশ জুড়ে যেই চলমান কর্মকাণ্ড, ভবিষ্যতে রাজনৈতিক প্ল্যাটফর্ম করুক অথবা না করুক, সব কিছু মিলিয়ে একটা বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে শুরু করে অনেকে জাতীয় নাগরিক কমিটি বা তাদের আরও যারা টিম মেম্বার আছেন, ব্লা ব্লা ব্লা। দর্শক, নির্বাচন ইস্যুতে আমরা দেখেছি আমাদের ছাত্ররা বলছে যে আওয়ামী লীগের বিচার না করে এই দেশে নির্বাচন হবে না। তারা আওয়ামী লীগের বিচার আগে সরকারকে নির্বাচনের ইস্যুটা থেকে দূরে থাকার জন্য কিন্তু বারবার আহ্বান করছে। কিন্তু আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টা বলছিলেন যে 2026-এর মাঝামাঝি অথবা 25-এর শেষে। তো ডক্টর আসিফ নজরুল ইসলাম বলছিলেন আবার 26-এর মাঝামাঝির একটু পরেও হতে পারে। কিন্তু আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন, এখন এই বক্তব্যটা হতে পারে আজকে প্রেস উইং থেকে ঘোষণা আসতে পারে, এটা স্বাস্থ্য উপদেষ্টা নিজস্ব বক্তব্য, এটার সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। তো এরকম আমরা অনেক সময় দেখেছি। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, ফরহাদ মাজারের স্ত্রী, তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এই ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের আশা করা হচ্ছে। এখন হঠাৎ করে কেন 6 মাস 8 মাস লাভ দিয়ে সামনে চলে আসলো, অথবা ডক্টর ইউনূসের কথাটা কেন ফোকাস করা হচ্ছে? কারণ বিএনপি বলছে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আর যদি না দেয় এ নিয়ে তারা মাঠে নামবে। বিরাজনীতিকরণ 111-এর মতন যদি এরকম কোনো রকম পরিকল্পনা থাকে, সেটাকে নস্যাৎ করে দেবে দেশের জনগণ। তো এই যখন সিচুয়েশন, একটা হাড্ডাহাড্ডি ইস্যু সামনে আসতে যাচ্ছে, তো সরকার আমরা এই গত 6 মাস যাবত দেখছি যে এই ইস্যুতে বিএনপি বেঁকে বসে সরকার সেটাকে সাপোর্ট করে, বৈষম্য বিরোধীদের না। যদি বৈষম্য বিরোধীদের সাপোর্টটাকে সরকার মেনে নিত বা তাদেরকে সাপোর্ট দিত, তাদের ইচ্ছাগুলোকে, অনেক কিছু এখানে ঘটতো। কিন্তু দিন শেষে যেটাতে বিএনপির না থাকে সেটা কিন্তু সরকার করে না। ওইটাই হয় ঘুরাফিরা যেটাতে বিএনপি হ্যাঁ বলে। কারণ ম্যাক্সিমাম মানুষই মনে করছে আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে, যত দ্রুত হবে বিএনপি তত দ্রুত আসবে, লেট হলে একটু ঝামেলা হতে পারে। তো আমাদের নূরজাহান আপা বলছেন যে ডিসেম্বরের মধ্যেই সব সংস্কার বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয়, তবে জনগণ অধিক সংস্কার চাইলে নির্বাচনের সময় আরও বিলম্বিত হতে পারে। এখন হু ইজ জনগণ? আপনি যখন বলেন যে জনগণ চায়, তাহলে আমাদের প্রশ্ন থাকে হু ইজ জনগণ? বিএনপিপন্থী জনগণ, জামাতপন্থী জনগণ, আওয়ামীপন্থী জনগণ? এই দেশে আম জনতা বলতে কেউই নাই। সবাই দল করে, কেউ মনে মনে, আর কেউ রাজপথে বা মিডিয়া প্ল্যাটফর্মে। এদেশের ফাঁকগুলো একটা না একটা দল পছন্দ করে, ছোটো ছোটো বাচ্চারা এখন দলের আইডেন্টিফিকেশন করে, তাই না? সো জনগণ এখন বিএনপি, এই মুহূর্তে বিএনপির একটা বিশাল একটা অবস্থান, তাই না? তো রাজপথে ডাক দিলে আপনি তো দেখবেন সব জনগণ নির্বাচনের জন্য মাঠে নামছে। তারা কারা? বিএনপিপন্থী। এখন আবার ছাত্ররা যদি ডাক দেয়, তারাও নামাবে 2-1 লক্ষ। তো কোন জনগণের পাল্লা ভারী? সরকার ওই জনগণের পক্ষেই যাবে, এটা নিশ্চিত আমরা বলতেই পারি। তিনি আপনার গতকালকে সিলেটে একটা প্রোগ্রামে তিনি বলছেন যে আমরা স্বয়ংসম্পূর্ণ, আসলে তা নয়। আমাদের চলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হয়, ডলার সংকট আছে, আগের সরকারের করা ঋণগুলোকে পরিশোধ করতে হচ্ছে, এটা সত্য। এছাড়া আগের সরকারের এখানে প্রয়োজনীয় আমদানি পণ্যে ভ্যাট ট্যাক্স কমানোর কারণে ব্যালেন্স করতে গিয়ে কিছু পণ্যের শুল্ক বাড়ানো হয়েছে, ঔষধে নতুন আরোপিত শুল্ক কর কমানোর সুপারিশ চলছে, এটা কিন্তু বাস্তব। দেখেন বিএনপি আসলেও এখন বিএনপি যে বলছে যে গ্যাসের দাম কমাইতে হবে, এটা কমাইতে হবে, নিত্য প্রয়োজনীয় জন্য এটা কমাইতে হবে, কিন্তু বিএনপি অতীতে যখন ক্ষমতায় ছিল তখন তারেক রহমানের একটা বক্তব্য ভাইরাল আছে না, যে আসলে নিত্য পণ্যের দাম এটা কোনো সরকারি ব্যালেন্স রাখতে পারে না, এটা সিস্টেমে চলে। এটা বলা সোজা, কারণ আগের সরকারগুলা যেই পরিমাণ লোন টোন ঋণ লুটপাট করে যায়, পরের সরকার এসে প্রথমে ওইটাতেই ধাক্কা খায়।
এখন যদি হাওলাত থাকে হাওলাতগুলো পরিশোধ করা লাগে ইন্টারন্যাশনাল লেভেলে, বিশেষ করে IMF, বিশ্ব ব্যাংক আরও অথবা দাতাদেশ চীন বা ভারত কারোর কাছে বিদ্যুতের বিল বকেয়া, তো বিএনপি আজকে যদি ক্ষমতায় আসে 2 মাস পরে ধরো নির্বাচন হয়ে গেল, তো তারা কি সেগুলো দিতে হবে না দিলে নতুন করে লোন পাবে, এগুলো পরিশোধ করতে হবে। সো কোনো একটা রাজনৈতিক সরকার আসলো যে রাতারাতি একদম সব কিছু পরিবর্তন হইয়া মানুষ সুখে শান্তিতে নাকে তেল দিয়ে ঘুমাবে, বিষয়টা তো তা না। যে কোনো সরকারি রাষ্ট্র ক্ষমতায় বসলে তাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল আপনার বর্তমান অবস্থা। তো আমাদের স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্যে, তো এখন আমাদের উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্যকে যদি আমরা ফোকাস করি তাহলে সমন্বয়কদের জন্য একের পর এক দুঃসংবাদ আসতেছে। দুঃসংবাদ দুই কারণে, প্রথমত তাদের ইচ্ছাগুলো প্রাধান্য পাবে না, দ্বিতীয়ত বিএনপির লেজে যেভাবে সমন্বয়করা প্রতিদিন ঘুরিয়ে পেঁচিয়ে মানে কান চুলকাচ্ছে, ছাত্রদল নেতাদের বক্তব্য শুনছেন তো, দেখছেন তো, তাই না, যে যেই ঘোষণাপত্র আসবে এটা ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে ফেলে দিবে। তো একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু সমন্বয়কদের সাথে আছে। বিএনপি ক্ষমতায় আসলে এই সমন্বয়করা অনেকটা কোণঠাসা হয়ে পড়বেন, এটা 100% বাস্তব, কারণ তারা সম্পর্কটা নষ্ট করে ফেলছে। জামাতের সাথে খুবই সুসম্পর্ক, বাট জামাত এককভাবে রাজনৈতিকভাবে দল গঠন করবে বা সরকারে আসবে এটা এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ অনেকে বিশ্বাস করতে চায় না। তবে জামাতের কর্মীরা যথেষ্ট আত্মবিশ্বাসী, বলতেছে এবার চমক দেখাবো। জামাতও নানানভাবে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। তো সকল কিছু মিলিয়ে 5ই আগস্টের শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর পর সমন্বয়কদের অর্জন বলতে আমি আসলে ওইভাবে কোনো কিছুই দেখি না। এখনও আহত যে ছাত্ররা আছে চিকিৎসা পায় নাই, কেউ মাথার ভিতরে এতগুলো স্প্লিন্টার নিয়ে ঘুরছে, কেউ বিকলাঙ্গ হয়ে গেছে, কেউ পঙ্গু হয়ে গেছে, কারো চোখ নষ্ট হয়ে গেছে, সার্জিসদের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ উঠতেছে। সো এখানে কোনো কিছুই গোছালো না। কেউ কেউ বলছে তোমরা চিকিৎসা বাদ দিয়ে তোমরা রাজনৈতিক দল দিকে সফরের দিকে মনোযোগ দিছো, এমপি হওয়ার স্বাদ প্রকাশ করতেছো, ভাই আমরা হাসপাতালে কাতরাচ্ছি, আমাদের রক্তের উপর দিয়ে তোমরা গেছো, নানান বক্তব্য এখন মিক্সিং আছে। সো এমনি নিজেদের শক্তির অনেকটা ক্ষয় করে ফেলছে। আর বিএনপির সাথে এই বক্তব্য, কিছু কিছু বক্তব্য বিএনপিকে টার্গেট করে এগুলাতে হিতে বিপরীত হচ্ছে। তো সব কিছু মিলিয়ে 5ই আগস্টের পর এই সমন্বয়কদের বড় কোনো অর্জন আর আসলে হয়নি, বরঞ্চ তাদের সিদ্ধান্তগুলো থেকে মানে যে ডাকটা দিয়ে মাঠে নামে এরপরে কিন্তু আস্তে করে সরে যায়, দেন মানুষের কাছে হালকা হয়ে যায়। এটা কিন্তু প্র্যাকটিক্যাল অবস্থা। স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন শেখ হাসিনা। আসলে কি তাই? হতে পারে, আবার নাও হতে পারে। শেখ হাসিনার আকস্মিক যে পতন, এর ফলে এই রহস্যটা অনেকদিন থেকে মানুষের মধ্যে তার নানা প্রশ্নের উত্তর খুঁজতে থাকবে, যে হঠাৎ করে এইরকম লৌহ মানবী কিভাবে পতন ঘটলো। পতন অনিবার্য ছিল, কিন্তু হুট করে যে তিনি একেবারে ধরাশায়ী হবেন এবং যান বাঁচাতে হেলিকপ্টারে করে পালাবেন, এইটা কিন্তু কেউ চিন্তা করতে পারেনি। তো সেই কারণেই কেন, কি কারণে, কি করতে চেয়েছিলেন, শেষ মুহূর্তে কি উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন, কেন সেটা পারলেন না, কেন বলতে গেলে তড়িঘড়ি করে তিনি দৌড়ায় সেখান থেকে এই একটা সামরিক বিমানে করে তিনি গেলেন ইন্ডিয়ায়, তারপরে ইন্ডিয়া তাকে ভাড়া দিয়ে নিয়ে গেল। এই ঘটনাগুলো কিন্তু ধুমায়িত হতে থাকবে এবং এটা বহুকাল ধরে এই রহস্য মানুষের মধ্যে থাকবে এবং তার নানা বিশ্লেষণ চলতে থাকবে। তো যাই হোক, দা হিন্দু ভারতীয় পত্রিকা, হিন্দু বলছে যে স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতেছিলেন শেখ হাসিনা। কেন? এখানে বলা হচ্ছে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আগস্টের প্রথম দিকে সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন। সামরিক বাহিনীর উপস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করছিল, যাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। অর্থাৎ সামরিক বাহিনীর উপস্থিতিতে একটা লকডাউন তৈরি করে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। আসলে উনি যদি একটু টের পাইতেন লকডাউন করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে, তাহলে কি ক্ষমতা ছাড়তেন? আর যাই হোক না কেন, আমি এটা বিশ্বাস করি না। উনি শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিলেন এবং সামরিক বাহিনীকে ব্যবহার করতে চেয়েছিলেন, সামরিক বাহিনী যাতে গুলি চালায়। কিন্তু সামরিক বাহিনী অস্বীকার করার কারণে সেটা পারেনি এবং তিনিও আর টিকতে পারলেন না। গত শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু। ওই পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে পতিত আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আমরা সে সময় গণভবনে ছিলাম, ক্রমাগত পরিকল্পনা করছিলাম কিভাবে বিক্ষোভের সমাধান করা যায়। আমাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন প্রধানমন্ত্রীর অর্থাৎ শেখ হাসিনার আকস্মিক পদত্যাগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, সেই কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল। 2024 সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তন হয়। এই সময় শেখ হাসিনা চীনে রওনা হন এবং তার সরকারের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন তীব্র বিক্ষোভের রূপ ধারণ করে। ছাত্ররা যখন এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন, তখন নওফেলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে আলোচনা করতে বলেছিলেন শেখ হাসিনা নওফেলকে। পরে ছাত্র বিক্ষোভ তীব্র হয়ে উঠলে তিনি আত্মগোপনে চলে যান। নওফেল মনে করেন আগামী দিনে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে যুক্তরাষ্ট্রে আগত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাবের উপর। মানে এখনো তারা চেয়ে আছে যে ট্রাম্প এসে বোধহয় নিউজকে হটাই দিবে।
নফেল বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস হিলারি ক্লিনটনের আগামী প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় বিনিয়োগ করেছিলেন। আমি নিশ্চিত 20 জানুয়ারি ট্রাম্পের শপথ নেওয়ার পরে অন্তর্বর্তী সরকারের জন্য কিছু প্রতিক্রিয়া হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে অভিযোগ করে বলেন, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চল, বিশেষ করে পশ্চিম এশিয়ার ঘটনাবলী থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। বাংলাদেশে গত 5 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হয় অর্থনীতি ও শিল্পে অস্থিরতা বেড়েছে বলে অভিযোগ করেন নফেল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংবিধানের মৌলিক পরিবর্তন আনার কোনো এখতিয়ার নেই, বাংলাদেশের আদর্শিক গতিপথ নির্ধারণেরও এখতিয়ার নেই। অনেক এখতিয়ার নেই, কিন্তু শেখ হাসিনারও ক্ষমতায় আসার কোনো এখতিয়ার নেই, কোনো অধিকার নেই। যার হাতে এত রক্ত, এই রক্তমাখা হাত নিয়ে, শরীর নিয়ে বাংলাদেশে তার ফেরা, বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার কোনো স্বপ্ন আপাতত তার দেখা উচিত। এখনো পুলিশ মারছে, এখনো পুলিশ লাঠিপেটা করছে, জল কামান ব্যবহার করছে। এরকম ঘটনাগুলো বারংবার দেখা যাচ্ছে। আজকেও পাহাড়ি ছাত্রদের বেধড়ক পিটিয়েছে পুলিশ। এ কোন পুলিশ? এই পুলিশও কি আওয়ামী লীগ হয়ে ফিরে এসেছে? এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। এই পুলিশকে আওয়ামী লীগ হয়ে ফিরে আসার তকমা কি দেওয়া হবে? প্রসঙ্গটা আলোচনায়ও এসেছে। পাহাড়ি ছাত্রদের কয়েকজন সেরকম কথা বলেওছেন গণমাধ্যমে। দর্শক, কি হচ্ছে? পুলিশ কেন আবার মারছে, আবার লাঠিপেটা করছে? এখন তো আওয়ামী লীগ সরকার নেই, তাহলে পুলিশকে লাঠিপেটা করার অনুমতি নিশ্চয়ই আওয়ামী লীগ দিচ্ছে না। কারা দিচ্ছে? কেন দিচ্ছে এই সরকার আবার পুলিশকে মারার অনুমোদন? সেই আলোচনায় করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। এর আগে দর্শক, পুলিশ সম্পর্কে যে সমালোচনা ছিল, পুলিশ আওয়ামী লীগের হয়ে গোলামি করে, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে। আওয়ামী লীগ অধ্যায় শেষ, আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের বেশিরভাগ নেতানেত্রী পালিয়ে গেছেন। ঠিক সেই মুহূর্তে আওয়ামী শূন্য অবস্থায় ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছেন, তখন বলা হচ্ছিল পুলিশের ব্যাপক রদবদলের কথা, মানবিক পুলিশের কথা বলা হচ্ছিল। পুলিশ কেন পেটাবে? জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হয়, সেই জনগণকে পুলিশ কেন মারধর করবে? ছাত্রদেরকে পুলিশ কেন মারবে? বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ ছিল, যদিও পুলিশই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। অনেকে বলেন প্রায় 3000-এরও বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলন এবং তার পরবর্তী সময়ে 5 আগস্ট, 5, 6, 7 এই সময়গুলোতে পুলিশের উপরে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণ অমানবিক আক্রমণ। কিন্তু ডক্টর ইউনূস সরকারের সময়ে পুলিশ আবার পেটাচ্ছে, আবার জলকামান দিচ্ছে, লাঠিচার্জ করছে, ছাত্রদের আহত করছে। এই ঘটনাগুলো কেন ঘটছে? আমরা একদিন আগেই দেখলাম যে সকল পুলিশ সদস্যের চাকরি বাতিল করেছে এই সরকার, প্রায় 350 পুলিশ সদস্যের চাকরি বাতিল করেছে। সারদায় 1 বছরের ট্রেনিং শেষ হওয়ার পরে একেবারে শেষ বেলায় গধূলি লগ্নে এসে তাদের চাকরি খেয়ে দিয়েছে সরকার। অজুহাত হচ্ছে আওয়ামী লীগের সরকারের আমলে তাদের এই চাকরিতে নিয়োগ হয়েছে, এই কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তারা যখন আমরণ অনুসরণ করলো, অনশনের সিদ্ধান্ত নিল, ঢাকায় আমরণ অনুসরণ করলো, তখন সেখানে পুলিশকে দেখা গেল লাঠিপেটা করতে এবং জল কামান মারতে। আজকে পাহাড়িয়া ছাত্ররা, গতকালকে পাহাড়ি ছাত্রদের উপরে এক ধরনের মৌলবাদী গোষ্ঠীর আক্রমণ আমরা দেখেছি। সেই মৌলবাদী গোষ্ঠীর আক্রমণ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার একটা ছোট সমাবেশ করে বলেছে যে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, এই স্লোগান সেখানে শোনা গেছে। আওয়ামী লীগ আবার ফিরে এসেছে, নানা তকমায় আওয়ামী লীগ ফিরে এসেছে, আওয়ামী ফ্যাসিস্টদের রুখতে হবে। তো গতকালকে যারা আক্রমণ করলো, তারা কি আওয়ামী লীগ হয়ে ফিরে এসেছে? তাদের যে লেবাস দেখা গেল, টুপি দাড়ি সহ তাদের যে লেবাস দেখা গেল, সেই লেবাসে কি আওয়ামী লীগ ফিরে এসেছে? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, এটা কি মৌলবাদীর স্লোগান? এই স্লোগান যদি পাহাড়ি ছাত্ররা দিয়ে থাকে, তাহলে পাহাড়ি ছাত্ররা কি আওয়ামী লীগ হয়ে ফিরেছে? বৈষম্যবিরোধী ছাত্রদের কথাবার্তার যে লাগামহীন এক ধরনের পরিবেশ, সেই পরিবেশ আমরা আবারও দেখলাম। কিন্তু আজকে আবারও পাহাড়ি ছাত্ররা যখন আন্দোলন করলো, তখন পাহাড়ি ছাত্রদের উপরে বেধড়ক লাঠি পেটার দৃশ্য দেখা গেল, জলকামান মারার দৃশ্য দেখা গেল। যেভাবে লাঠি পেটানো হয়েছে, যেভাবে গণধোলাই দেওয়ার মতো পুলিশ তাদেরকে পিটিয়েছে, সেটা একেবারেই দৃষ্টিকটু লেগেছে। এবং একাধিক ছাত্র দেখলাম টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলছে, আওয়ামী লীগের পুলিশ আবার ফিরে এসেছে। আওয়ামী লীগের পুলিশ কেন থানায় থাকে? ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ কেন? এখন তো আওয়ামী লীগ সরকার নেই, তাহলে ইউনূস সরকার কেন আমাদেরকে মারাচ্ছে পুলিশ দিয়ে? সেটা একটা কোটি টাকার প্রশ্ন আসলে। ইউনূস সরকার পুলিশ দিয়ে ছাত্রদের পেটাচ্ছে কেন? সরকারের অনুমতি ছাড়া, অনুমোদন ছাড়া নিশ্চয়ই পুলিশ পেটাচ্ছে না। তাহলে পুলিশ আবার পেটাচ্ছে কেন? তাহলে কি আওয়ামী লীগ সরকার আবার ফিরে এসেছে? সরকার ইউনূস সরকারের পরিবর্তে আওয়ামী লীগ সরকার ফিরে এসে পুলিশকে নিয়ন্ত্রণ করছে? প্রশ্নগুলো কিন্তু এক ধরনের ভৌতিক অবস্থা তৈরি করে, এক ধরনের অস্বাভাবিক অবস্থা তৈরি করে। পুলিশ কার নির্দেশে পেটাচ্ছে? এখন যদি ইউনূস সরকারের নির্দেশে পুলিশ পেটায়, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে যদি পুলিশ পেটায়, তাহলে দোষটা কার হবে? কেন পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে এত অভিযোগ করার পরে এখনও পুলিশকে ঠিক একইভাবে ব্যবহার করা হচ্ছে? পুলিশ আসলে কার? পুলিশ কি কখনোই তার স্বাতন্ত্র্য অবস্থা দৃশ্যমান করতে পেরেছে, নাকি পুলিশ সবসময় সরকারের এক ধরনের লাঠিয়াল বাহিনী হিসেবেই কাজ করেছে এবং কাজ করে যাচ্ছে? এখন কি তাহলে ইউনূস সরকারের পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার
ব্যবহার করার প্রয়োজন পড়ে গেছে? ইউনূস সরকার কি আওয়ামী লীগের মতোই একই রকম ফ্যাসিস্ট হয়ে পড়েছে? সেই প্রশ্নগুলো কিন্তু আসছে। আর সেই কোটি টাকার প্রশ্নের উত্তরটা কে দেবে? পুলিশ এখন পেটাচ্ছে কেন? কার পুলিশ পেটাচ্ছে? কার নির্দেশে পেটাচ্ছে? এখনো কি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে কিনা? তাহলে পুলিশ কার নির্দেশে ছাত্রদের উপরে এভাবে লাঠিচার্জ সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য। সমন্বয়কদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বিএনপি বেঁকে বসেছে। এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়কদের নিয়ে কঠিন অ্যাকশন দেওয়ার কথাও দিয়েছেন। এইদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছেন। সবকিছু মিলিয়ে সমন্বয়করা মহা বিপদে পড়ে গেছে। দর্শক মন্ডলী, যাই হোক, বেশি কথা বাড়াবো না। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।